উপেন ভট্টাচার্যের পুত্রবধূ তারা একটি মাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলের ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয়ে বউটি এ গ্রামে পরিচিত নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়। কারণ এই যে স্বামী ভবতারণ ভট্টাচার্য ভব ঘুরে এলো, গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে। দাদা, একটু তামাক হবে? হবে কি বলছো? বসো বসো। আচ্ছা বসো, আচ্ছা বসো। আচ্ছা। এখন কোথায় যেন সামান্য মাইনের চাকরি করে। শনিবারে শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারই হয়তো আসেই না। দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আমার বাড়ি ওই খুব গায়ে। ও আচ্ছা, তাহলে আমি আজ আসি, আমার বাস ধরবার টাইম হয়ে গেল। আচ্ছা আসো, যাও আবার দেখা হবে। যাও, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ এসো মাঝে মাঝে এসো। হ্যাঁ শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারদের ঠাকুর বাড়িতে নিত্য পুজো করেন, সেখানে থাকে, সেখানেই খান। বড় একটা তিনি বাড়িতে আসেন না। ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন। নইলে সকালের বাল্যভোগের লুচি ও হালুয়া, পায়েস, দই, ফল মূল 12 ভূতে লুটে খায়। বৈকালী ভোগের লুচি, কচুরি, যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এই ঠাকুর বাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলেই নিবেদিত হয়। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদাই খাই খাই করছে। যা হয় পেলেই খুশি, তা কাঁচা আমড়াই হোক, পাকা নোনাই হোক, চাল ভাজাই হোক, তালের কল, আখ পাকা শক্ত বেরি হোক, খাওয়া পেলেই হলো। স্বাদের অনুভূতি তার নেই। ঝাল, টক, মিষ্টি, তেতো তার কাছে সবই সমান। কোনো একদিন সন্ধ্যের দিকে তিনি বাড়ি আসেন, হাতে একটা ছোট্ট পুটুলি, তাতে প্রসাদী লুচি ও মিষ্টি, ফল মূল, একটু ক্ষীরের ছাঁচও থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা করতে বাড়িতে ঢোকে এবং সকাল দোতলা নিজের ঘরটিতে চলে যান। রোজ তার ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন। কোনো মেয়ে মানুষকে তিনি বিশ্বাস করেন না। বৌমা, বৌমা, একবার উপরে আসো তো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পটল খুলে কি সব খাবার জিনিস বাবা ব্যস্ত উপরে আসো তো মা। উঠছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটা পিছন দিকে লুকিয়ে রাখেন। বৌমা, তুমি ঘরে একটা আলো দিয়ে যাও তো মা। আপনি রাতে কি খাবেন বাবা? ভাত রানবো?
না 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 বৌমা, তুমি তুমি শুধু এক ঘটি জল এনে দাও আমাকে। এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাধার নিয়ম নেই, যার যার তার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না, ওরা নিজে রাধে নিজেরা খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল কোনোদিন বা একটু নুন চান পুত্রবধূর কাছে। এর বেশি তার কিছুই চাইবার থাকে না, কেউ তাকে দেয় না। আজ পুত্রবধূ তার জন্য রান্না করবার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি মনে মনে। বোধহয় সেই জন্য পুত্রবধূর প্রতি তার মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঘরে ঢুকল, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে এসে বললেন, দাঁড়াও বৌমা, এই লুচিটা আর মিষ্টিটা খেয়ে তুমি জল খেও, করুণাকেও দিয়েছি। হঠাৎ শ্বশুর কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে। না খেয়ে থাকলেও তো কখনো বোঝেন না যে সে খাচ্ছে না বৌমা উপোস করে আছে। আমি যাই বাবা। এসো। পান আছে? না তো বাবা, এ হাটে আমার হাতে পয়সা ছিল না। করুণার স্কুলের মাইনা 4 আনা বাকি, তাও দিতে পারছি নে। তাগাদা দিচ্ছে মাস্টার মশাই। পুত্রবধূর নাম তারা, গরিব ঘরের মেয়ে। না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন? নিচে নেমে এসে ছেলেকে ডেকে দুখানা লুচি আর মিষ্টিগুলো, করুণা এই নে, পড়ে উঠে এই খাবারটুকু খেয়ে নিস, ঠাকুরটা দিয়েছে। সব খেতে দিল। নিজের জন্য রাখলো দুখানা লুচি আর দুটো বড়া। ছেলেকে তার বড়া খেতে দিলেও ওর পেট কামড়াবে রাতে। সেই সময় ঠাকুরদা আমাকে নাড়ু আর মিষ্টি দিয়েছিল। সত্যি হাতে পয়সা না থাকায় কোনো দিন রাতে সে কিছুই খায় না। করুণার জন্য দুবেলা চাল, ওবেলা জল ভাত সেদ্ধ পিদিম জ্বালিয়ে করুণাকে খেতে দিয়ে মায়াপুরে শুয়ে পড়ে। নিত্য নক্ষত্র ওঠে আকাশে, নিত্য চাঁদের জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যায় ওদের মস্ত বড় ছাদটা। ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখুট করে, কলা বাদুর পুরো বাড়ির কোণে কোণে ছটাফট শব্দে ওড়ে। ছাদের ধারে বেলগাছটাতেও বেলের ডাল বাতাসে তোলে। কোনো দিন ওর ছেলে ঘুম ভেঙে যায়, ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে, কি যেন খুটখুট করছে মা। ও কিছু না, ইঁদুর, তুই ঘুমো। বাইরের ছাদে ওই শোনো। ওহ, কিছু নয়, তুই ঘুমো। শাকচুন্নি আছে মা ওই বেল গাছে। না, ওসব কিচ্ছু না, তুই ঘুমো তো। শোনো মা, রেতার দাদা গল্প করছিল তাদের বাজারে শাকচুন্নি আছে। রেতা নিজেও একদিন দেখেছিল। তুই ঘুমো, ওসব বাজে কথা। আচ্ছা কুকুর, আমি যে রোজ রাতে ওই পুকুর পাড় থেকে কাপড় জামা কেচে আসি, আমাকে কি দেখেছিস কখনো ভয় পেতে? উপেন ভট্টাচার্যের পুত্রবধূ খুব সাহসী, একথা গায়ে সকলে বলা বলি করে। অত বড় প্রাচীন অট্টালিকার বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে। শেষ রাতে করুণা আবার মাকে ঠেলা দিয়ে বলে, কিসের যেন শব্দ হচ্ছে মা। তুই বাবা আর আমায় ঘুমোতে দিলি না। কই, কিসের শব্দ?
কে? আমি, দৌড় খোলো। ও বাবা, ও তুমি, এসো। হ্যাঁ, বাস খারাপ হয়ে গেছিল, তাই রাস্তায় আসতে একটু কষ্ট হলো। তালপুকুরের মাঠে বাস খারাপ হয়ে দাঁড়িয়েছিল রাত 10টা পথে। উফ, এই খানিকক্ষণ আগে বাস চালু হলো। তুমি হাত মুখ ধো, জল গামলায় আছে, আমি ভাত চড়াই। ভাত, এই শেষ রাতে ভাত খেয়ে মরি আর কি। এই আমার পটলের মধ্যে চিড়ে আছে, তাই দুটো ভিজিয়ে দাও। খোকা, এদিকে সরে আয়, তোর জন্য জিলিপি এনেছিলাম, ভিজিয়ে একদম নেতিয়ে গেছে। এই নাও, তুমি দুটো খাও আর খোকাকে দুটো দাও। তুমি দুখানা খাও। না না না, আমি খাবো না, তুমি দুটো খেয়ে একটু জল খাও। ওগো, না না, আরে যা বলছি শোনো না, আমার কেকটা খুব একটা ভালো না। এই আমার পুটলি থেকে সরু চিড়ে নিয়ে দুটো ভিজিয়ে লেবু নিকড়িয়ে গদ বের করে দাও। থাক থাক, তোমাকে আর শেখাতে হবে না। যাও, তুমি গিয়ে হাত মুখটা ধুয়ে আসো। যাবো, তার আগে আমার এই গামছাটা দিও তো। শরীরটা আর ভালো লাগছে না, বাস একটু দেরি করলো। উফ বাবা, বাহ, বেশ ভালো হয়েছে তো, নুন লেবু মিশিয়ে চিড়েটা। আর একটু দেবো? না না, এই বেশি হয়েছে গো। হ্যাঁ গো, এবার ধার দেনা কত? মাছ কিনেছিলাম একদিন 4 আনা, একদিন 2 আনা। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, ওই বৈষ্ণবদের বাড়ির থেকে আমসত্ত্ব কিনে এনেছিলাম 2 আনা। আম সত্য আবার কিনতে গেল কেন? ভারী অভাব হয়েছে তাই না? খোকা খেতে চেয়েছিল, চাই তো, ছেলে মানুষ, অবোধ, ও কি বোঝে কিছু? বলি না দিতে পারলে কষ্ট হয় না? তাই নাকি? বারে খোকা কাঁদতে লাগলো, দেবো না কিনে। না, বাপের বাড়ি থেকে না ওই পয়সা এনে দিও। মুখ সামলে কথা কও বলছি, বাপ তুলবে না খবরদার। বাপরে, ভয়তে যেন ইঁদুরে গর্তে ঢুকি। তবু যদি বাপের পয়সা থাকতো, তবু যদি বাপের চালের খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো মূর্খ আর মাতালের হাতে বাপ দিয়েছিল ধরে। তবে রে, কে কে রে? তবে রে, কে এখানে? ও, অবতারণ। তোমায় আমি ফের যদি
ছোট লোকের মেয়ে কোথাকার। খবরদার, আবার তুমি বাপ তুলছো? বেরো, বেরো বাড়ি থেকে। বলে তোমার মুখে না ছাইয়ের নুনও ঢেলে দেবো। বেরো, দূর হও বাড়ি থেকে। হারামজাদি, দেখ এখনো বলছি মুখ সামলা কিন্তু। বেরোবো কেন? তোর কোন বাবা এই বাড়ি করে গিয়েছিল জিজ্ঞাসা করি? তুই বেরো। চল খোকা, চল। ওদের বাড়ি ওরা থাকুক, তোর আমার বাড়ি তো নয়। চল। খবরদার, খোকাকে চোরা বলছি। হারামজাদি, একলা যাবি গিয়ে একলা মর। খোকা তোর না আমার? বেশ, রাখো খোকাকে, আমি একলাই যাচ্ছি। হ্যাঁ, যা যা, মর গিয়ে। মা, মা তুমি যেও না মা, আমি তোমার সঙ্গে যাব। চলো চলো খোকন, চলো, আমি তোমাকে কলকাতায় নিয়ে যাব। রেলগাড়ি কিনে দেবো, মোটর কিনে দেবো। চলো না, চলো। না। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, তুই কি চেঁচামেচি করছিস এই ভোরবেলা? তুই তুই মানুষ হলি না রে, মানুষ হলি না। এই দুঃখেই আমি বাড়িতে আসি না। কেন কেন মিছিমিছি তুই বৌমাকে বকাবকি করছিস? আমি উপর থেকে সব শুনেছি। তোরই তো দোষ। বৌমা বৌমা তো ঘরের লক্ষ্মী। আপনাকে আমি কিছু বলিনি তো বাবা। আপনাকে এখানে কি আসতে বলেছে আমাদের মধ্যে? আপনি উপরে যান বাবা। আমি যাই বা না যাই সে বুঝবো আমি। তুই তুই কেন কেন বৌমাকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? আমার বাড়ি না তোর বাড়ি? আমি কি আজও বেঁচে নেই? তোর কি দাবি আছে এই বাড়ির উপরে? হ্যাঁ, আমি এই উপর থেকে সব শুনেছি। বদমাইশ পাজি কোথাকার। আমি আমি মরবার আগে ওই খোকনকে আমি বাড়িটা লিখে দিয়ে যাব। কালই আমি যাচ্ছি সদরে। আমি আমি বৌমাকে কচি করে যাব। তোমার তোমার বাড়ির আম্মা গুটিয়ে তবেই আমার কাজ। হত ছাড়া বদমাস বৌমাকে বলছে ওর রাত্রে ঘর থেকে বেরো। বুড়ো বুড়ো তো নাই একটা। ওরে হারামজাদা, ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায় তার কোনো হদিস রাখে? কেউ রাখে না। বেরোবতে লজ্জা করে না? এসো তো খোকন, এসো। চলো বৌমা, উপরের ঘরে চলো। ঠাকুরদা তুমি উপরে যাও, মা বললো। আমি তাড়িয়ে দেওয়ার কথা কি আগে বলেছি? না আপনার গুণধর বৌমা? জিজ্ঞাসা করো দেখুন তো, কে আগে কাকে বাড়ি থেকে বেরোবার কথা বলেছে? হ্যাঁ রে, হ্যাঁ খোকা বলতো। আপনার বৌমাই বললো আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে। কেন কেন? এটা কি ওর বাড়ি? হ্যাঁ, ওর বাবার বাড়ি। আর বাদ ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি ওকে এইসব কথা বলেছ তবে তোকে আমি। উপেন ভট্টাচার্য ওপরে উঠে চলে গেলেন। ভবতরণ চুপ করে বসে রইল তক্তপোষের এক কোণে। খানিকক্ষণ সবাই চুপচাপ। হঠাৎ ভবতরণ উঠে জামার পকেট হাতড়ে একখানা 2 টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুড়ে দিয়ে বললেন, এই দিলাম, এই দিয়ে যা হয় ধাপদানা মিটিও। আমি চললাম। দেশলাইটা কোথায় গেল? খোকন, ওইখানে দেশলাইটা আছে। এসেছিলাম অনেক আশা নিয়ে। না না, আমার আর এই বাড়িতে থাকা হলো না। কেউ যখন আমাকে বুঝলো না, তাহলে এবারে আমার খাওয়া হবে না। শরীরটাও খারাপ।
যাই হোক, যাব আর আসছি নে। খোকন, কলকাতায় যাবি? তোকে লজেন্স কিনে দেবো, মোটর কিনে দেবো। চল চল, এসো এসো আমার সোনা, আমার মানিক, আমার সঙ্গে এসো। কেন পাগলামি করছো? এখনো অন্ধকার কাটেনি। বসো। কোথায় যাবে এখন? ছি! ছাড়ো হাত। আমি তোমার মতো ইতরের সঙ্গে কথা বলছি না, আমি বলছি খোকনের সাথে। রাগ করো না। ছি! ফের আবার? এবার ভালো করে বলছি, ছাড়ো না আমার। খবরদার, আমার গা ছবে না। ছোবো না? ঠিক আছে, বসো। বসো ওখানে বলছি, বসো। ফের কথা বলে আবার। খোকন, এ খোকন, কলকাতা যাবে? যাবি? নাও, খাও, পেট ঠান্ডা হবে। উনি কোথায়? ওপরে। যাবেন না? তা কে জানে। খাবেন? উনি কবে খান? কাল সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলো, বললাম ভাত রেঁধে দেবো, বললো না। পেঁপে আছে আর দিয়ে আসো না উপরে। সে তুমি বললে দেব, দিয়ে এসেছিলাম, তুমি তখন ঘুমিয়েছিলে। দিও দিও, বুড়ো মানুষ। সে তোমাকে শেখাতে হবে না। খোকন, ও খোকন, শোন শোন। ওকে ডাকছো কেন? ও খেয়েছে, তুমি খাও, তোমার পেটটা ঠান্ডা হবে। তা এখন কেমন লাগছে? না, এখনো গোলযোগ যায়নি। ভাতে নুন লেবু দিয়ে তাই খাবো। এই তেলটা দাও তো, আমি একটু নিয়ে আসি। কি বাবা? এই নে, একটা পেঁপে খাও। ওকে আবার কেন? তুমি খাও না। অবতারণ, পেঁপে খাচ্ছিস? খা খা, ভালো খা। বৌমা, আমি তাহলে আসি, আমি ওখানেই খাওয়া দাওয়া করবো। আসছি। হ্যাঁ ভবতারণ, আজ আছিস তো বাবা? না বাবা, ও বেলা চলে যাব, আপনি আসবেন না? আচ্ছা, যাওয়ার আগে আমি একবার আসবো। বাবা, কি? এই বাড়িটা ধরো। বাবা, আপনার বৌমা বলছিল এবেলা দুটো এখানেই খাবেন, অনেকদিন একসঙ্গে বসে খাই না। আমি কই মাছ আনতে যাচ্ছি বাজারে। বৌমা, আমাকে একটু তামাক খেতে দেবে? নাও বাবা। এমন সকালবেলা কতকাল আসেনি তার জীবনে। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর। ভবতরণ তখন 11 বছরের বালক। এরপর থেকে ছন্ন ছাড়া সংসার জীবন চলছে।
আঁটোসাঁটো নেই কোনো বিষয়ে কারো, তার উপরে দারিদ্র তো আছে, হাতে পয়সা ছিল না বলে ভবতরণকে লেখাপড়াও শেখাতে পারেনি। লেখাপড়া শেখালে ও এত খারাপ হতো না। সে অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টাচার্যের মায়া হলো। কাল অত বকুনি দেওয়া উচিত হয় না। দেখো দেখো, তাকে বলে যশোরে কই, আত্মোয়ারও নাম নেই, ওপরে 1 পোয়া 5-6 টাকা। বাবাকে দেখাও। এই দেখুন বাবা, এই দেখুন। বাবা বাবা, কত করে সের নিল রে? 3.5 টাকা বাবা। তা হবে, যুদ্ধের সময় ছিল ভালো, এ দিন দিন যা হয়ে উঠলো। ও মা, আমাকে নিয়ে খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রা দেওয়ার জন্য ওপরের ঘরে চলে যান। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল। সব আছে তার, অথচ কিছুই নেই। আজকের দিনটা একটা চমৎকার দিন। এমন দিন আবার কবে আসবে? 12 মাসে সজনে গাছে ফুল ফুটছে। অনেক দিন পর পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচার্যের ভাগ্যে। এমন একসঙ্গে খাওয়া দাওয়া কতকাল হয়নি। তিনি পড়ে থাকেন মজুমদার বাড়িতে, পেটের দায়ে তো ছেলে উপযুক্ত হয়নি। নিজেরই ছেলেটার সে খেতে নিতে পারে না। ওদের ভাগ লাঘব করবার জন্য তিনি পরের বাড়ি খান। আজকের দিনটা একটা চমৎকার দিন। এমন দিন আবার কবে আসবে? 12 মেসে সজনে গাছে ফুল ফুটেছে, ডাল পাতা নড়ছে বর্ষার সজল বাতাসে। ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ আপন মনে আজ খুব খুশি। ছন্ন ছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আর যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে। তার আছে সবই, শ্বশুর, স্বামী, পুত্র, যা চায় মেয়েরা। ভবতরণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ার হারু রায়ের নাতি অমূল্য রায়ের ওখানে। স্থলপথের যাত্রী দুজনে দুপুরের পর ভরা পেটে মৌতার জমে ভালো। আজ কিন্তু সে বাইরে গেল না। স্ত্রীকে ঘুমাতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হলো। কেন? দুটো গল্প করতে কি হয়? তারা কি সে রোজ রোজ পায়? কত কষ্টে থাকে এই বাড়িতে একা একা। সে নিজেকে অক্ষম স্বামী, কিছু করবার পথ আর তার সামনে নেই। তারা চা আসি ঘরে, একটু চা করো। বাবাকেও একটু দিয়ে আসো, আমিও একটু খাই। না, চা খায় না। নেবু আর নুন দিয়ে চিড়ে কত করে দিই। কি চা? ঘরে চা ছিল? ছিল। বেশ 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 বেশ। আর কিছু খাবেন?
তা কি খাওয়াবে? চিড়ে ভেজে নারকেল কোড়াতে মেখে এনে দেবো। বেশ, ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিও। আর শোনো মা, ওই অবতারণ আর ওই আমার নাতিকেও দিও। এখন না মা, আগে চিড়ে ভাজাটা খাই, তারপরে দিও। তামাক দেবো বাবা? এখন না মা, আগে চিড়ে ভাজাটা খাই, তারপরে দিও। এমন সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল। জমাদার বড় বিলের ওপারে সারাদিন কেউ কোথাও নেই। ভবতরণ চলে গিয়েছে, যা সামান্য 2টি টাকা দিয়ে গেছে তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচার্য গিয়ে উঠেছে জমিদারদের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাতে। আবার কলাবাদুর ওরে কড়িকাঠের খোপে খোপে পেঁচা ডাকে ডুমুর গাছের নির্জন অন্ধকারের মধ্যে। করুণা ঘুমের মধ্যে মাকে বলে,